তিন দাবিতে আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। শহীদ মিনারে রাতভর অবস্থান কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। সাংবাদিক সহ আহত বেশ কয়েকজন। ছত্রভঙ্গ করল পুলিশ। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকি? আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। এক বছর ধরে আমিরাতের কারাগারে বন্দী 25 জুলাই যোদ্ধা। বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে হতাশ স্বজনরা। ফেরাতে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে বড় দুর্নীতির জট খুলতে পারেনি দুদক। পূর্বাঞ্চলে প্লট মামলায় চার্জশিট দিলেও বাকি ফাইল আটকে চিঠি চালাচালিতে। তদন্তে ধীর গতিতে আলামত নষ্টের শঙ্কা। এবং সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। সুদাহার কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। দুশ্চিন্তায় বিনিয়োগকারী, নিরাপদ বিকল্প বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। 3 দফা দাবি আদায়ে আজ থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন তারা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। দীর্ঘদিনের দাবি আদায়ে রোববার সকালে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 20% ভাতাসহ 3 দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেন তারা। উত্তরের জেলা গাইবান্ধার একটি স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ জুলকারনাইন একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য তোলা দাবি আদায়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আন্দোলনে শরিক হয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা। বৈষম্য দূর করার জন্য আমাদের অনেক শিক্ষার্থী, অনেক শ্রমিক জনতা, অনেক শিশু শহীদ হয়েছেন। তারা চাইছিল যে এই বৈষম্যটা দূর হোক, কিন্তু আমাদের কপালে এখনো সেই বৈষম্যর দাগ। তারা আমাদেরকে 20% বাড়ি দেওয়ার আশ্বাস করেছিল। 10 তারিখের ভিতরে সেটা প্রজ্ঞাপন দেওয়ার কথা ছিল। আর আমরা তখন বলেছিলাম 10 তারিখের ভিতরে না দিলে আমরা 12 তারিখে আবার অনশনে আসবো। আমাদের যে বেতন তা অনেক সরকারি যে চাকরিজীবী তাদের থেকে অনেক বৈষম্য, ভারসাম্য। রুটি রুজির প্রশ্ন, জীবন নির্বাহী করার প্রশ্ন, যার জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হয় ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। পুলিশি হামলার প্রতিবাদ ও দাবি না আদায় হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতির ঘোষণাও দেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষকদের উপর লাঠিপেটা করার পর আমাদের শিক্ষকরা অনেক উত্তেজিত হয়ে পড়েছেন এবং তাদের দাবির প্রেক্ষিতেই আমাদের এই কর্মসূচিটাকে একদিন এগিয়ে আজকে থেকে আমরা ঘোষণা দিয়েছি যে কর্মবিরতিটা সোমবার থেকে সারা বাংলাদেশে পালিত হবে এবং যতক্ষণ দাবি না পালন হবে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের শ্রেণী কার্যক্রম চলবে না। জানান, বেসরকারি মাদ্রাসায় ন্যূনতম 9,300 ও বেসরকারি স্কুলে ন্যূনতম 12,500 টাকা বেতনে শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন, যা থেকে উত্তরণের জন্যই তাদের এই আন্দোলন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতে উত্তপ্ত নিউ মার্কেট এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ইটপাটকেল নিক্ষেপ করে দুপক্ষই। সাংবাদিক সহ আহত হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র নিউ মার্কেট এলাকা। সোমবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাধে সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত। তারা সবার দোকানপাট ঠেইলা সরায়া তারা এই গাড়িটা মাঝখানে বসাইছে। ঢাকা কলেজের পোলাপান 3-4 জন আইসা ওনারা এটা বসায় চলে গেছে। পরে আমরা আবার আইসা এটা সরায়া এখানে যার যার দোকান যেভাবে ছিল সেইভাবে করছি। তো তখন আবার তারা আবার আসছে, আইসা তারা আবার বললো যে আমাদের গাড়ি সরাইছে কে, আমাদের দোকান এখানে না থাকলে কারো দোকান এখানে থাকবে না।
এরকম করে আর কি কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লেগে গেছে আর কি। আমাদের ইয়াতে হোস্টেলে আক্রমণ করছে শাহনাজ হোস্টেলে। এই খবর পাওয়ার পরে পরে আমরাও হল থেকে বেরিয়ে আসছি। ঢাকা কলেজের পোলাপান অ্যাটাক হচ্ছে আমার যে শাহনাজর সাধারণ হলে পোলাপানের ভিতরে যারা ছিলেন সাংবাদিক কয়েকজন ওরা দেখছে ভাই, আমার হলে পোলাপান ভিতরেই ছিল, আমার হলের পোলাপানি শুরুতে মার খেয়েছে। অহগহ অগণিত ইট পাথর এবং কাঁচ মাগা হয়েছে এবং 1:30টার দিক থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। খবর পেয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের বক্তব্য পেয়েছি। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কি বক্তব্য তা জানতে আমরা ঢাকা কলেজের সামনে, এই মুহূর্তে আমরা ঢাকা কলেজের হোস্টেলের সামনে এসেছি, কিন্তু তাদের কাউকে আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা চেষ্টা করছি তাদের কারো না কারো বক্তব্য নেওয়ার, যে আসলে কি ঘটেছিল, তাদের অভিযোগটা ঠিক কি ছিল। এই যে বিষয়টা কি হয়েছে এসব নিয়ে কেউ কথা বলবেন না। খবর সংগ্রহের সময় এখন টেলিভিশনের সাংবাদিক ফরহাদ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব খাদ্য ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার স্থানীয় সময় বিকেল 5টায় সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর ইউনূস। চোখে মুখে রাজ্যের হতাশা নিয়ে সরকারি দফতরে ছুটছেন প্রবাসে কারাবন্দী জুলাই যোদ্ধাদের স্বজনরা। 1 বছরেরও বেশি সময় পেরোলেও আমিরাতে কারাবন্দী 25 জুলাই যোদ্ধাকে দেশে ফেরানো তো দূরের কথা, কারা মুক্তিরও ব্যবস্থা করতে পারেনি সরকার। প্রবাসে বন্দী স্বজনদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চায় পরিবারগুলো। বরাবরের মতো আশ্বাসের কথা শুনিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দাবি, বন্দীদের মুক্তির জন্য কাজ করছে সরকার। নাজমুল হাসান রাজুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকে? আমাদের ফ্যামিলি আছে, ওনার মা বাবা আছে, আবার 2টা বাচ্চা আছে। কারাবন্দী স্বামীর ছবি হাতে নিয়ে এভাবেই দপ্তর থেকে দপ্তরে ছুটছেন প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী। জুলাই অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করার দায়ে 25 বছরের সাজা হয় প্রবাসী বাংলাদেশি শহীদুল আমিন মুন্নার। বর্তমানে আবুধাবি আল সদর কারাগারে বন্দী এই জুলাই যোদ্ধা। স্বামীর মুক্তির কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুন্নার স্ত্রী। আমাদের আজকে 11 মাস পর্যন্ত আমরা সরকারের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, যাই নাই এমন কোনো জায়গা নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আসিফ নজরুল স্যারের কাছে বলেন, প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমরা গেছি। আমরা চাই প্রধানমন্ত্রী উপদেষ্টার হস্তক্ষেপে ওদেরকে নিয়ে আসা হোক। মুন্নার মতো এখনো আবুধাবির কারাগারে সাজা ভোগ করছেন প্রায় 25 প্রবাসী বাংলাদেশি। তাদের ফেরাতে রাষ্ট্রের প্রতি সহযোগিতার আকুতি স্বজনদের। আমার বৃদ্ধ মা বাবা সবাই খুব উদ্বিগ্ন অবস্থায় আছে, তো একমাত্র আমাদের চাওয়া ভাইয়ের মুক্তি। অনেক ভাই ফিরে আসছে, কিন্তু আমাদের ভাইরা এখনো বৈষম্যের শিকার ওই দেশে পড়ে আছে। যে মানে আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। তাদের অভিযোগ, স্বজনদের মুক্তির বিষয়ে যোগাযোগ করা হলে দায়িত্বশীলদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। উল্টো কোনো দপ্তরে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের। এর আগে আমিরাতে বন্দী জুলাই যোদ্ধাদের ফিরিয়ে আনার কথা জানায় সরকার। এরপর 3 দফায় প্রায় 200 জনকে দেশে ফিরিয়ে আনা হলেও আবুধাবির কারাগারে বন্দী আরো 25 জনকে এখনো দেশে ফিরিয়ে আনা হয়নি। 24 জুলাইয়ে দুবাই প্রবাসীদের আন্দোলনের প্রেক্ষাপট ও কারাগারের নির্মম বাস্তবতার কথা জানান আবুধাবি আল সদর কারাগার থেকে সদ্য মুক্তি পেয়ে দেশে ফেরা প্রবাসী জুলাই যোদ্ধা এরশাদ। 4 মাস 15 দিন জেল কাটার পর ডক্টর স্যারের সহযোগিতায় আল নাহিয়ারকে কয়েল দেওয়ার জন্য উনি আমাদেরকে স্যারে নিয়ে আসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমিরাতের কারাবন্দী বাকিদের মুক্তির জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছে সরকার। বাকিদের ব্যাপারে আমরা আসলে স্বাভাবিক যে পদ্ধতি, অনুরোধ, চিঠি লেখা, নোট দেওয়া,
সেভাবে চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক পরিষ্কার করে ফেলা যায় কিনা। এক বিবৃতিতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানায়, গেল 22 সেপ্টেম্বর আবুধাবি আল সদর কারাগারে থাকা প্রবাসী জুলাই যোদ্ধা আব্দুল হামিদ মারা গেছেন। 18 দিন পর শুক্রবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আনা হয় তার নিথর দেহ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এক বছরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা বড় দুর্নীতির জট খুলতে পারেনি দুদক। মেগা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা লুট, $৩০০ মিলিয়ন পাচার, বিমানবন্দর কিংবা বিদ্যুৎ খাত সহ 15 বছরে হাসিনা জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির খোঁজে মাঠে নেমেছিল সংস্থাটি। তবে চার্জশিট হয়েছে কেবল পূর্বাচলে ভুয়া তথ্য দিয়ে প্লট নেওয়ার মামলায়। বাকি ফাইল আটকে আছে চিঠি চালাচালি আর কর্মকর্তাদের রদবদলে। বিশেষজ্ঞদের মতে বড় দুর্নীতি তদন্তে ধীরগতি দুদকের অক্ষমতা স্পষ্ট, আর দেরিতে নষ্ট হতে পারে আলামতও। তাসলিম তৌহিদের প্রতিবেদন। অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালানোর পর থেকে বিগত 15 বছরে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির ফিরিস্তি একে একে জমা হতে থাকে দুদকে। এসব দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে একাধিক ফাইলও খোলে সংস্থাটি। শেখ হাসিনা জয়সহ সংশ্লিষ্টদের অভিযোগগুলোর মধ্যে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ 9 মেগা প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা লুটপাট, বিদেশে $৩০০ মিলিয়ন পাচার, পূর্বাচল প্রকল্পে নিয়ম ভেঙে প্লট গ্রহণ, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে আত্মসাৎ, বিদ্যুৎ খাতে লুটপাট সহ একাধিক অনুসন্ধান। এমনকি 2008 সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার মিথ্যা তথ্য প্রদানের প্রমাণ ঘটা করে জানান দেয় সংস্থাটি। কিন্তু পূর্বাচলে প্লট গ্রহণের মামলার চার্জশিট ছাড়া বাকি সব অনুসন্ধান বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি। জানতে চাইলে পূর্বাচলের তদন্তের সফলতার কথা শোনান দুদক চেয়ারম্যান। 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনার যোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। শেখ হাসিনার বড় দুর্নীতি দৃশ্যপটে আনতে না পারা দুদকের ব্যর্থতা বলে মনে করেন সাবেক এই মহাপরিচালক। বিশাল আর্থিক যে লুটপাটের কাহিনী আছে সেই কাহিনীগুলো যদি দুদক এই সময়ে আপনার উদ্ঘাটন না করে, এটা দুর্ভাগ্যজনক। যত বিলম্ব করা হবে তত এভিডেন্স পাওয়ার ক্ষেত্রে, সাক্ষ্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধায় দাঁড়াবে। আর দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলছেন দুদকের কাজের গতি আনতে আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত করতে হবে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন যেরকম কথা বলা হয়, অ্যাকচুয়ালি এটা করানোর জন্য ওখানে আমলা নির্ভরতা কমাতে হবে। অবশ্য সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ আর সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অর্থ লুটের ঘটনায় মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রাজধানী ফার্মগেট ও রাজাবাজারে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দিল জনতা। চাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। সে সময়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। আবাসিক হল, ক্যান্টিন কিংবা লাইব্রেরি সর্বত্রই ছুটছেন তারা। 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচার শেষ হবে কাল। এখন জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীরা। 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। চাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। অন্যদিকে রাকসু নির্বাচনের প্রচারের বাকি আর মাত্র একদিন। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামের রিনির কাছে। রিনি, চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনের বাকি আর মাত্র একদিন এবং আজকে রাত 12টার মধ্যে এই যে প্রার্থীদের প্রচারণা কার্যক্রম সেটি সমাপ্ত হবে। এরপরে আসলে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি বন্ধ হয়ে যাবে। তাই এই যে বিশ্ববিদ্যালয়ের যে প্রার্থীরা রয়েছেন তারা আজকে পুরোপুরিভাবে ব্যস্ত হয়ে উঠেছেন প্রচারণা কার্যক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন যেন শেষ মুহূর্তে তারা সকল ভোটারদের কাছে পৌঁছাতে পারে। আসলে
আসলে বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রবেশপথ রয়েছে এবং বিভিন্ন যেই কটেজ বা হল রয়েছে সেগুলোর সামনেও তারা দাঁড়িয়ে আছেন হাতে লিফলেট নিয়ে। এদিকে পরশুদিন যেই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে সেটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছোট বড় সব মিলিয়ে 31টি প্রবেশপথ রয়েছে। সেই প্রবেশপথগুলোতে নিরাপত্তা কর্মীরা অবস্থান করেছেন। এর মধ্যে 7টি প্রবেশপথ একদম বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি প্রবেশপথগুলোতে যারা আসা যাওয়া করবেন বিশ্ববিদ্যালয়ের সকলকে তাদের পরিচয়পত্র বহন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তারা এড়াতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে। হলগুলোতে তারা অভিযান চালাচ্ছে সেখানে কোনো অবৈধ শিক্ষার্থী রয়েছে কিনা এবং যদি থেকে থাকে তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ে থাকতে দেওয়া হবে না। সবাইকে নিজের পরিচয়পত্র বহন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন মোট 9 জন ম্যাজিস্ট্রেট দায়িত্বরত অবস্থায় থাকবেন। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের 15টি কেন্দ্রের 60টি কক্ষে এই ভোট কার্যক্রম চলবে এবং 700টি গোপন বুথ থাকবে। এই 2 দিনে প্রচারণা শেষ হচ্ছে। 2 দিন যেহেতু হাতে আছে, শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি তুঙ্গে। আমরা যেটি দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি স্থানে প্রার্থীরা যাচ্ছেন, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সেখানে তারা তাদের পক্ষে ভোট চাইছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের কাছে। এখানে প্রার্থীরা জড়ো হয়েছেন এবং তারা প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তাদের মাঝে আসলে তাদের যে প্রচারপত্র বিলি করছেন এবং একই সাথে তাদের যে ইশতেহার প্রতিশ্রুতি সেটি তারা দিচ্ছেন। আজকে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25 যে শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই কারণে এখানে যারা প্রার্থীরা রয়েছেন তারা সকাল থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে অবস্থান করছেন এবং যেসব নতুন ভোটাররা এই মিলনায়তনে প্রবেশ করছেন তাদের মধ্যে প্রচারপত্র বিলি করছেন এবং একই চিত্র ক্যাম্পাসের অন্যান্য স্থানেও আমরা দেখেছি। শহীদ মিনার এবং হলগুলোতেও প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোট চাইছেন। যারা প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে সুষ্ঠু এবং একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবং ভোটের জন্য ভোটারদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ এবং তারা বলছেন যে এই পরিবেশটি তারা আরও 2 দিন চান এবং তারা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পক্ষের যে প্রচারণা সেটি করতে চান। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদে 900-র মতো প্রার্থী রয়েছে। এখানে 11টি প্যানেল রয়েছে। এর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত 2টি পুরো প্যানেল রয়েছে এবং স্বতন্ত্র এবং অন্যান্য প্যানেলগুলো রয়েছে। যারা প্যানেলে প্রার্থী রয়েছেন তারা প্যানেলভুক্ত হয়ে প্রচারণা চালাচ্ছেন এবং অন্যদিকে যারা স্বতন্ত্র রয়েছেন তারা তাদের বন্ধু বান্ধব তাদেরকে সাথী করে নিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং তারা এখন পর্যন্ত যেটি বলছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেখানে শৃঙ্খলা ভঙ্গের বা আচরণবিধি লঙ্ঘনের অনেক অভিযোগ থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেটি নেই। একটি উৎসবমুখর আমেজের মধ্য দিয়েই আসলে এই ভোটের যে প্রচারণা সেটি চলছেন এবং আমরাও দেখছি যে বিভিন্ন প্যানেলের যারা ভোটার রয়েছেন তারা পাশাপাশি দাঁড়িয়ে তাদের যে প্রচারণা সেটি করছেন। তারা তাদের পক্ষে তাদের ইশতেহার আগামী দিনে কি করবেন সেটি বলছেন এবং আমরা কথা বলেছিলাম রাষ্ট্র নির্বাচন কমিশনের সাথে। তারা যেটি বলছেন যে 16ই অক্টোবর নির্বাচন, 14ই অক্টোবর রাতে এই প্রচারণা শেষ হচ্ছে এবং তারা বলছেন যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে তারা বদ্ধপরিকর। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। চাকসু ও রাকসু নির্বাচনের সবশেষ খবর জানছিলাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার, এজন্য আগামী বছর সুদহার আরও কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঋণভার কমাতে এমন সিদ্ধান্তকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচক হিসেবে দেখলেও বিনিয়োগকারীদের কপালে গভীর হচ্ছে চিন্তার ভাঁজ। এ অবস্থায় এ খাতে নির্ভরশীল বড় একটি জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তায় বিকল্প বিনিয়োগ তৈরির মাধ্যমে তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চমূল্যস্ফীতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে যাপিত জীবনে অনেক পরিবারের ভরসা সঞ্চয়পত্র। বাড়তি ব্যয়ের যোগান দিতে কাউকে হাত দিতে হয়েছে সঞ্চয়পত্র কিনে জমানো অর্থভাণ্ডারে। মানুষ ভীতু ব্যাংকের অবস্থায়,
তো এইখানে সরকারি ব্যবস্থায় এইটা নেয়, এই জন্য মানুষ এখানে একটু নির্ভরযোগ্য জায়গা মনে করে এখানে ইনভেস্ট করে। ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ সুবিধা যাদের নাই তারা তো অসুবিধায় পড়বে। বাজেট ঘাটতি মিটিয়ে উন্নয়ন অর্থায়নে সরকারেরও আস্থা সঞ্চয়পত্রে। উচ্চ সুদে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি করে সরকার একদিকে যেমন সচল রাখে অর্থনৈতিক কর্মকাণ্ড, তেমনি বড় এক জনগোষ্ঠীকে দেয় আর্থিক নিরাপত্তা। তবে এই সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এরই মধ্যে নিরাপদ এই মাধ্যমে বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গেল জুন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে সর্বোচ্চ 11.98% আর সর্বনিম্ন করা হয়েছে 9.72%। সরকার সঞ্চয়পত্র উপর মানুষের যে আগ্রহ সেটাও যাতে শিফট করে ট্রেজারি বন্ড বিলে চলে যায় সেটার চিন্তা ভাবনা করছে এবং খুব অ্যাক্টিভলি চিন্তা ভাবনা করছে। উচ্চ সুদে নেওয়া সরকারের ঋণ ভার কমাতে সঞ্চয়পত্রের সুদ হার কমানোর পক্ষে বিভিন্ন ব্যাংকও। এখন যেহেতু ইনফ্লেশন রেট সিঙ্গেল ডিজিটসে চলে অ্যারাউন্ড 7 বলতে ভাই, এখানে ন্যাচারালি ওই রেটগুলি কমায় আসতেই হবে, নাহলে তো সরকার পেমেন্ট করতে পারবে। মন্দা বিনিয়োগে এমনিতেই ক্রমাগত সংকুচিত হচ্ছে কর্মসংস্থান আয়ের সুযোগ। এমন বাস্তবতাকে সামনে এনে নির্ভর অবসর জীবনে থাকা ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যারা এটার উপর ডিপেন্ড করতো তাদেরকে বলতে হবে যে আপনি অল্টারনেটিভ সোর্স দেখেন, কারণ এটা তো আপনার রেশনালও না, তাই না? এবং এটার জন্য তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য ডোনাররা সবাই এগুলো নিয়ে অনেক প্রস্তুত তুলতেছে। গত অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক হয়েছে প্রায় 6063 কোটি টাকা। অর্থাৎ এ সময়ে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি করেছে সরকার, তার চেয়ে আগে বিক্রি করা সঞ্চয়পত্রের সুদাসল বাবদ প্রায় 6063 কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহব্যাপী শুরু হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভা 2025। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সভায় অংশ নেবে শতাধিক দেশের কেন্দ্রীয় ব্যাংক, সরকারি প্রতিনিধি সহ বেসরকারি খাত সংশ্লিষ্টরা। এবারে সভায় মার্কিন শুল্ক সহ বৈশ্বিক অর্থনীতির নানা সমস্যা সমাধানের পথ খুঁজবে অংশ নেওয়া দেশগুলো। IMF এর বাকি ঋণ ছাড়ে বিশেষ জোর দেবে বাংলাদেশ। ওয়াশিংটন থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিশ্ব অর্থনীতির অবস্থা পর্যালোচনা, বাণিজ্যে স্থিতিশীলতা, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত সহ নানা দিক নিয়ে আলোচনা উত্তরণের পথ খুঁজতে পর্দা উঠছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার। স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে IMF সদর দফতরে হবে আনুষ্ঠানিক উদ্বোধন। সভায় অংশ নিতে এরই মধ্যে আন্তর্জাতিক সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর সেন্ট্রাল ব্যাংক গভর্নর, অর্থমন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্টরা পৌঁছেছেন ওয়াশিংটনে। এবার বিশেষভাবে মার্কিন ট্যারিফ, জীবনযাত্রায় অতিরিক্ত ব্যয়, বেশি ট্যারিফ যুক্ত হওয়া দেশগুলোর টালমাটাল বাণিজ্য পরিস্থিতি সহ আর্থিক খাতের স্থিতিশীলতায় নানা দিক নিয়ে চুলচেরা পর্যালোচনায় যুক্ত হবেন স্কলার, অর্থনীতিবিদ ও খাত বিশ্লেষকরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার, অর্থনীতি সম্পর্ক বিভাগ ERD সচিব শাহরিয়ার কাদের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান H মনসুর সহ 12 সদস্যের দল ওয়াশিংটনে পৌঁছেছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী সভায় IMF এর $550 কোটি ঋণের মধ্যে আরও $200 কোটি ছাড়ের বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। IMF এর বার্ষিক সভার পাশাপাশি V20 খ্যাত ভালনারেবল 20 ফোরামের মিনিস্ট্রিয়াল বা মন্ত্রী পর্যায়ের সংলাপে এবং OPEC ফান্ডের প্রতিনিধির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। জানা গেছে সভায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে $500 কোটি সহায়তার দাবি জানাবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এছাড়া সাইডলাইনে বৈঠকে বসার কথা রয়েছে অন্য দাতা সংস্থার সঙ্গেও। IMF এর বার্ষিক সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি শেষের দিকে। 13 অক্টোবর সকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠবে বিশ্বব্যাংক ও IMF সদর দপ্তর। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাজধানীর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজনকে আটক করেছেন এলাকাবাসী। সিসিটিভির ফুটেজে দেখা যায় গতকাল মোটরসাইকেলে করে এসে 3 ব্যক্তি হঠাৎ গলির মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়। জনতা ধাওয়া দিলে আরও একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় 2 জন। এ সময় হাতে নাতে আরিফুল ইসলাম নামে একজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখছেন সময় সংবাদ। স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে স্বর্ণালংকারের দোকানে চুরি ডাকাতির ঘটনাও।
সপ্তাহ ব্যবধানে মৌচাক ও যাত্রাবাড়িতে 2 দোকান থেকে ফিল্ম স্টাইলে প্রায় 650 ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। ডিএমপির তথ্য বলছে, চলতি বছরের প্রথম 9 মাসে 1,500-এর বেশি চুরির ঘটনায় মামলা হয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। 9 অক্টোবর রাত 3:07 মৌচাকের ফরচুন শপিং মলে বোরকা পরে ঢোকে 2 চোর। ফিল্মি স্টাইলে প্রথমে সিসিটিভি ক্যামেরা সরিয়ে এরপর চুরি করে দ্রুত পালিয়ে যায় তারা। দোকান মালিক অভিযোগ করেন, সে রাতে নিজের ও বন্ধকি প্রায় 500 ভরি স্বর্ণালংকার চুরি হয় তার। আমার তো জীবন শেষই, আমার মারা যাওয়া ছাড়া কোনো পথ নাই, কারণ কাস্টমারের শোনা আমি কি করে দেব। এর আগে গত 5 অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটের লিলি গোল্ড হাউস থেকে প্রায় 125 ভরি স্বর্ণালংকার ও নগদ 3.25 লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। 2 ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। স্বর্ণের দোকানে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। যেসব মার্কেটে জুয়েলারি দোকান আছে সেসব মার্কেটের নিরাপত্তার জন্য পুলিশকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জুয়েলারি সমিতির। পুলিশও সব জুয়েলারিদের বিভিন্ন মার্কেটে এলাকা ভিত্তিক তাদের বলতে হবে যে আপনাদের সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, কতটা সিকিউরিটি আপনারা নিজেরা দিতে পারবেন, কারণ পুলিশকে ডাকলে পুলিশ আসবে। আর একটা হলো যে মার্কেটে যে সমস্ত সিকিউরিটি বা কমিটি আছে তাদেরকেও বলতে হবে পুলিশের তরফ থেকে যে আপনার এই সিকিউরিটি সিস্টেম মতো যেন পাহারা দেয়। শুধু স্বর্ণের দোকানেই নয়, বাসাবাড়ি ও অন্য প্রতিষ্ঠানেও চুরির ঘটনা বেড়েছে। ডিএমপির তথ্য বলছে, রাজধানীতে গত 9 মাসে চুরির মামলা হয়েছে 1,500-এর বেশি। পুলিশ বলছে, যাত্রাবাড়ি ও মৌচাকে স্বর্ণের দোকানে চুরির ঘটনার রহস্য উন্মোচনে মিরপুরের এফএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও পল্টনের চায়না টাউনের চুরির ঘটনায় জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মার্কেটের ভেতরের কেউ এসব চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিপূর্বে এর সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদের গতিবিধি বিশ্লেষণ করে আমরা তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে থাকি। সব কৌশল আমরা অবলম্বন করে অবশ্যই যারা অপরাধী তাদেরকে আইন আওতায় নিয়ে আসতে সক্ষম হব। রাত্রিকালীন আমাদের যে টহল কার্যক্রমগুলো সেগুলো আরও সক্রিয় এবং জোরদার করা হয়েছে। শুধু ঢাকাতেই নয়, সোনার দোকানে চুরির ঘটনা বেড়েছে সারা দেশেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইলিশ রক্ষায় সাগর ও অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞায় আয় রোজগার বন্ধ 38 জেলার জেলেদের। এখনও সরকারি সহায়তা পায়নি অনেক পরিবার, তাদের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। বরগুনা প্রতিনিধি সাইফুল মিরাজের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট। মাছ ধরেই চলে বরগুনার জেলে বশিরের পরিবার, কিন্তু মা ইলিশ রক্ষায় বিভিন্ন নদী ও সাগরে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তার অপেক্ষায় তিনি, তবে 10 দিনেও মেলেনি কিছুই। এরই মধ্যে ফুরিয়েছে ঘরের চাল ডাল সহ নিত্যপণ্য, তাই সন্তানদের নিয়ে এখন অর্ধাহারে অনাহারে দিন পার করতে হচ্ছে তার পরিবারকে। আমার ঘরে দুপুরেও চাউল নাই, রাত্রের নাই, এখন আমি অসহায় পড়ে আছি, কিন্তু আমি জালবা ছাড়া অন্য কোনো কাজ পারিনি। সকালে আমার পাশে ঘরে দুটো ভাত আনিয়ে খাওয়াইবে, মাদ্রাসায় মেলা করাই দিছি। এই যে দুপুর দিয়ে আইয়ে যে কি খাইবে এমন কোনো পন্থা আমার নাই। শুধু জেলে বশির নন, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ায় বিপাকে উপকূলের হাজারো জেলে পরিবার। কিছু জেলায় সহায়তা হিসেবে দেয়া হয়েছে 25 কেজি করে চাল, তবে এতেও উঠেছে নানা অনিয়মের অভিযোগ। সরকার দেয় 25 কেজি, আমরা ওই 25 কেজি পাই না। হ্যাঁ, আপনার 10 কেজি আবার চুরি করে, 10 কেজি চুরি করলে আমরা কি খামো? আমরা অভিযোগ করুন কোনো পথই তো পাই না, কাটে মৎস্য অফিসে ভোট করে গাহারা কয় আমরা কি করবো। জেলেদের অভিযোগ, বরাদ্দের 25 কেজি চালের মধ্যে 18 থেকে 20 কেজি পাচ্ছেন তারা। এতে 22 দিনের সহায়তা হিসেবে দৈনিক মিলেছে মাত্র 800 থেকে 900 গ্রাম চাল, যার বাজার মূল্য সর্বোচ্চ 50 থেকে 60 টাকা। অথচ সংসার খরচ প্রতিদিন 600 থেকে 700 টাকা। নামমাত্র এ সহায়তায়ও দুর্দশা দূর করতে পারছে না জেলে পরিবারগুলোর। আমরা জেলারা প্রত্যেকটা ঘরের ফ্যামিলি গরিব, যেহেতু এক ঘরে এখনো চাল নেই, অনেকজনে উদ্ধার করে খায়। সব জেলে এখন বসা, কিস্তি বাধা হাত দিতে পারতেছে না, আবার আয় আর যায়। ধার কর্জ করিয়া
আমার এত কদিন যা দেখাইছেন হ্যাঁ টাকা নাই বা হেরাও আন দিতে চায় না। জেলে পরিবারগুলোর জন্য চালের সঙ্গে আর্থিক সহায়তাও দেওয়ার প্রয়োজন দেখছেন তাদের বিভিন্ন সংগঠনের নেতারা। 22 দিনে মানুষজন কি খাইবে, দেয় 20 কেজি চাল, 20 কেজি চালের সাথে যদি 2000 টাকা দিত তাইলে এগুলো মোটামুটি খাইয়ে পরে বাঁচত। অবশ্য মৎস্য অধিদপ্তর বলছে সহায়তা বাড়ানোর কোনো পদক্ষেপ নেই তাদের। বরাদ্দের 25 কেজি চাল নির্ধারিত সময়ে পাওয়া নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেয়া আছে। আমরা প্রতি পরিবারের জন্য 25 কেজি হারে 22 দিনে দিয়ে থাকি, সেটা পূর্ব নির্ধারিত হয়েছে। এখন বিভিন্ন পর্যায় থেকে দাবি এসেছে যে আসলে এখানে সহযোগিতার পরিমাণ আরও বৃদ্ধি করা দরকার। মাননীয় উপদেষ্টা ম্যাডাম এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে, এমনকি খুব চেষ্টা করেছেন, চেষ্টা করেও যাচ্ছেন যাতে এই পরিমাণকে আরও ভবিষ্যতে বৃদ্ধি করা যায়। শুধু এবছর নয়, বরগুনায় মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের হাতে সহায়তা পৌঁছাতে দেরি হয় প্রতি বছরই। এম এ আজিম, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তানে হামলা বন্ধে রাজি আফগানিস্তান। তীব্র সংঘাতের পর আফগানিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী। দুই দেশের সীমান্তের একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করেছে। এমন সংঘর্ষের জেরে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব, ইরান ও কাতার। দুই দেশকে সংলাপ ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানানো হলে স্থানীয় সময় রোববার অস্থায়ীভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় আফগানিস্তান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানান, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় আপাতত যুদ্ধ স্থগিতে রাজি তারা। এদিকে আফগান তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের কোনো অঞ্চলে এখন কোনো ধরনের হুমকি নেই। ইসলামিক আমিরাত ও আফগান জনগণ নিজেদের ভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং অবিচল থাকবে। কিছু এলাকায় এখনও লড়াই চলছে বলেও জানান তিনি। পাকিস্তানের স্থানীয় কর্মকর্তারা জানান, নিরাপত্তা ঝুঁকিতে রোববার আফগানিস্তানের সঙ্গে দুটি প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি খারলাচি, আঙ্গুরাড্ডা ও গুলাম খানের মতো অন্তত 3টি ছোট সীমান্ত পথও বন্ধ করা হয়। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় 2 দিন আগে ঘটে যাওয়া বিস্ফোরণের পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ওই ঘটনার পাল্টা জবাব হিসেবে শনিবার রাতের আফগান বাহিনীর হামলায় কমপক্ষে 58 পাকিস্তানি সেনা নিহত হন। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের পক্ষ থেকে 23 সেনা নিহত হন। তবে তারা দাবি করে পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত 200 সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলাকে বিনা উস্কানিতে গুলিবর্ষণ হিসেবে আখ্যা দেন। অর্জিতা শেহজিন, দেখছেন সময় সংবাদ। এশিয়া কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ভালো মাঠে অনুশীলন করতে না পারলেও আক্ষেপ নেই হামজা চৌধুরীর। এদিকে বাংলাদেশ দলকে আধুনিক অনুশীলন ভেন্যু না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হংকং চায়নাতে থাকা প্রবাসী ফুটবলাররা। হংকং থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। গত 9 অক্টোবর লাল সবুজের বিপক্ষে জয় পেলেও অভিযোগের পাহাড় নিয়ে বাংলাদেশ ছেড়েছিল হংকং চায়না। তাদের দাবি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করে দেশে ফিরতে দেরি করিয়েছিল তাদের। সেই উদ্ভট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল দলের উপর যে প্রতিশোধ নেবে হংকং চায়না তা অনেকটাই অনুমেয় ছিল টিম ম্যানেজমেন্টের। এবড়োথেবড়ো মাঠে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনও ভাড়া করে অসমতল মাঠে প্র্যাকটিসের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল, যা নিয়ে আক্ষেপ আছে ফুটবলারদের। তবে হামজা শমীদদের নিয়ে র্যাঙ্কিংয়ে 38 ধাপ এগিয়ে থাকা হংকং চায়নার এমন ভয় বেশ উপভোগ করছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। তারা তো ভয় পাচ্ছে, তারা আমাদেরকে তাদের যে বেস্ট ফ্যাসিলিটিসগুলো আছে সেটা দিচ্ছে না, যেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম যে তারা সেটা দিবে না। 1-150 লোকের দর্শককে নিয়ে যে যদি জয় নিয়ে আসতে পারে, কেন আমরা পারবো না? আমাদেরকে এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে। তবে মাঠ যেমনই হোক না কেন আপত্তি নেই হামজা চৌধুরীর। ম্যাচের জন্য প্রস্তুত লেস্টার অধিনায়ক। অভিযোগ আছে কিনা আজকের মাঠটা নিয়ে? আজকে ছিলাম, আমরা ট্রেন করছি ট্রেনিং এর লাইক ম্যাচ ডে আমরা রেডি।
অথচ অবকাঠামোর দিক দিয়ে বিশ্বের অন্যতম উন্নত দেশ হংকং চায়না। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ মাঠ রয়েছে তাদের, যেখানে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের মতো দল। অনুশীলনের জন্য তারা পায় অত্যাধুনিক সব প্র্যাকটিস ভেন্যু। তাহলে বাংলাদেশের সঙ্গে কেন এই অবিচার? হামজা জামাল সমিতদের প্রতি হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। হংকংয়ে মোর দেন আই থিঙ্ক 200-300 ফিল্ড আছে, যেগুলোতে রেগুলার ওদের ক্লাবের গেম, রেগুলার ওদের ন্যাশনাল গেমগুলো হয়, বাট ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য ওদের আরও বেটার পিচ আছে হংকংয়ে। আমার মনে হয় যে বাংলাদেশকে এর থেকে আরও ভালো ফিল্ড দেওয়া যেত। হামজার যে লেভেল, আমাদের বাংলাদেশ টিম যেটা ন্যাশনাল টিম, এটা তো অন্য কোনো ছোটোখাটো ক্লাব না। ন্যাশনাল টিম হিসাবে আমি মনে করি তাদেরকে আরও ভালো কোনো মাঠে দেওয়া দরকার ছিল। হংকং চায়নার এমন আচরণে লাল সবুজদের আত্মবিশ্বাসে যেন চির না ধরে, তার জন্য মাঠে গিয়ে হামজা জামালদের সমর্থন দেবে হংকংয়ে থাকা প্রবাসীরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 3 দাবিতে আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। শহীদ মিনারে রাতভর অবস্থান কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকি? আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। 1 বছর ধরে আমিরাতের কারাগারে বন্দী 25 জুলাই যোদ্ধা। বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে হতাশ স্বজনরা। ফেরাতে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং শেখ হাসিনার বিরুদ্ধে বড় দুর্নীতির জট খুলতে পারেনি দুদক। পূর্বাচলে প্লট মামলায় চার্জশিট দিলেও বাকি ফাইল আটকে চিঠি চালাচালিতে। তদন্তে ধীর গতিতে আলামত নষ্টের শঙ্কা। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ তুষার। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।